শেহরিনের পুরোটা বোধগম্য হতেই তার স্তব্ধতা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অস্পষ্ট সুরের চিৎকারের সঙ্গে সঙ্গে তার চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুধারা। সে ডুকরে কেঁদে ওঠে। হাত দুটো নিসার হয়ে আসতেই কফির মগটা মেঝেতে পড়ে যায়। গরম কফি ছিটকে এসে লাগে তার পায়ে, কিন্তু সে তা অনুভব করতে পারে না, কারণ মস্তিষ্ক এই মুহূর্তে তার নিশ্চল। দিক বেদিক ভুলে ঝড়ের বেগে ছুটে যায় সে সান্নিধ্যের পানে। নিঃসঙ্গ তার সমুদ্রে ডুবে থাকা রমণীর আচমকা তার প্রিয় পুরুষের দেখা পেতেই ছন্নছাড়া হয়ে যায়। এক ঝটকায় প্রশস্ত বুকের মাঝে হানা দেয়, দু হাত পেঁচিয়ে নেয় গলার সঙ্গে। অন্যদিকে সান্নিধ্য ও তার দৃঢ় বাহু দ্বারা কোমল কায়াকে জড়িয়ে ধরে, আঁকড়ে নেয় নিজের সঙ্গে ভেঙে পড়া কাঁপতে থাকা দেহটাকে। শেহরিন মুখ গুজে দেয় তার ঘাড়ে। ভেজা শার্টের মাঝে শূন্য ভাসতে থাকে তার পা দুটো। দুজনের নীরব সময় পেরোয়। শেহরিনের কান্না থামে না। সান্নিধ্য মাথা নিচু করে চুমু খায় শেহরিনের গালে, কপালে, থুতনিতে। অজস্র চুমুতে ভরিয়ে তোলে ভেজা মুখরেখাকে। দু হাতে চোখের কার্নিশ বেয়ে চলা অশ্রুগুলোকে নির্মেত করে দেয় সে। প্লিজ আর কান্না করো না। আপনার তৃষ্ণায় শেহরিন মরে যাচ্ছিল। এই জন্য তো সব নিয়ম ভেঙে চলে এসেছি। আপনি ছাড়া আমি অসম্পূর্ণ নেতা সাহেব। প্লিজ আমাকে আর এত কঠিন পিপাসায় কাতর করবেন না। আমি সহ্য করতে পারি না। করব না, কথা দিচ্ছি। শেহরিন সান্নিধ্যের ডান হাতটা নিজের গাল ছুঁয়ে দিয়ে ঠোঁটের কাছে নিয়ে আসে। ছোট ছোট চুমুর মাঝে কান্না ভেজা রক্তিম চোখে তাকিয়ে বলে, আপনার রাজকন্যাকে দেখবেন না? দেখতে চাই। পিছু ফিরে তাকান। সান্নিধ্য পিছু ঘুরে তাকায়। সানজির কোলে নব্য প্রস্ফুটিত তার রক্তের অংশকে দেখা মাত্র দৃষ্টি স্থির করে ফেলে। ধারালো সেই চোখ জোড়াতে শ্রাবণের বৃষ্টির ন্যায় শীতল হয়ে ওঠে মুহূর্তেই। তার নির্ঘুম রাতের ক্লান্তিকর দেহটাতে এক অন্যরকম আবেশ এসে ভিড়ে। তার মেয়ে, তার রাজকন্যা, তার জীবন্ত ফুল দুনিয়াতে এসেছে, অথচ বাবা হয়ে সে এতদিন পারেনি ছুতে তাকে। মেয়ে তার বাবাকে পায়নি জন্মের ৩ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও। এই হাহাকার সান্নিধ্যের পাথর বুকটাকে একদম ছিন্ন ভিন্ন রক্তক্ষয়ী করে তোলে। ৩০-৩১ বছরের জীবনে যদি হার শব্দটা আসে, তাহলে সেটা এখানেই হবে। সে তার মেয়ের কাছে হেরেছে। নিজের অসারতাকে দমিয়ে সান্নিধ্য ধীর পায়ে এগিয়ে যায় সানজির পানে। কোলে থাকা তার মেয়েকে এড়িয়ে সানজির কপালে স্নেহের চুমু এঁকে দেয়। অতঃপর হাত বাড়িয়ে নিজের অস্তিত্বকে তুলে নেয় কোলে। সানজি চলে যায় নিজস্ব কক্ষে। এই মুহূর্তটা একান্তই তাদের। সাহমিকার সঙ্গে তার বাবার প্রথম দৃষ্টি বিনিময় হয় নীরবে। দুজন দুজনের পানে পলকহীন চোখে তাকিয়ে থাকে। বাচ্চাটা অচেনা এক মুখ আচানক দেখতে পেয়ে হাত পা নাড়াতে থাকে। গোলাপি রঙা ঠোঁটটা ফুটে নিজে বাক্য সুর তুলে। পুরুষ মানুষ কালে ভদ্রের চোখের জল আনে, তাও সেটা অধিক সুখে। জীবন সংকটপূর্ণ কিংবা অতলে হারিয়ে গেলেও তাদের চোখ থাকে শুকনো। ঠিক তেমনি সান্নিধ্যের জ্বলন্ত চোখের দৃষ্টি নামে না বহু বছর ধরে। কবে, কথায়, কখন কেঁদেছে মনে করতে পারে না সে। তবে আজ প্রকৃতির সাথে তার চোখ সঙ্গকে মেলায়। মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকা এই লাগামহীন বেপরোয়া নেতা সাহেবের চোখের কোণে পানি এসে জমে, এবং কিছু সময়ের ব্যবধানে নির্ভীতে গড়িয়ে পড়ে তার মেয়ের পায়ের উপরে। সান্নিধ্য মাথা নিচু করে চুমু খায় তার জীবনের আগত জারুল ফুলের কলিকে। স্নিগ্ধ নরম ছোট্ট দেহটাতে সে পিতৃস্নেহে ভরিয়ে তোলে। বুকের ভেতরে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়ে আদুরে আহ্লাদে ভাসায়। কানের কাছে মুখটা নিয়ে ধীর কণ্ঠে উচ্চারণ করে, আই অ্যাম সরি মা, আই অ্যাম সরি। সাহমিকার নরম কোমল হাত এলোমেলো ভাবে বাবার গালে বিচরণ করে। খামচে ধরে সে ছোট ছোট নখ দ্বারা। শেহরিন চোখ বন্ধ করে দমকানো কান্না থামায়। বাবা মেয়ের এই মিষ্টি মুহূর্ত তার কলিজা ঠান্ডা করে তোলে নিমিষে।
ঠোঁটে ঠোঁট চেপে সে ঘোলাটে চোখ নিয়ে এগিয়ে আসে সান্নিধ্য এবং মেয়েকে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে ফিসফিসিয়ে বলে, এই দিনের অপেক্ষায় আমার কেটেছে বহুদিন। রাঙা আকাশ ঝকঝকে আলো ফুটেছে ধরণীতে। আকাশে আজ ঠাঁই মেলেছে মেঘের। এ দুদিন পুরোটাই বৃষ্টি মুখর হয়ে থাকার পরে মিষ্টি রোদ্দুর আজ সবিস্তারে নিজেকে ছড়িয়েছে। দূর আকাশে পাখির করতানে মৃদু আওয়াজ কানে ভাসছে। সকাল সকাল শাওয়ার শেষে ভেজা চুল মুছতে মুছতে আয়নায় নিজেকে দেখে শেহরিন। ঠোঁটের কোণে লেপটানো তার শত স্ফূর্ত হাসি। আজ কতগুলো মাস পেরিয়ে সে নিজেকে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আয়নায়। কি প্রাণবন্ত, সতেজ লাগছে দেখতে। অথচ পার করে আসা দিনগুলো কত বিভৎস, বিদঘুটে ছিল। মনে হতেই গা শিউরে ওঠে তার। আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখারও বিন্দুমাত্র ইচ্ছা হয়নি এতদিন। তার সব ইচ্ছে, রং, আহ্লাদ নেতা সাহেবের কাছে জিম্মি হয়েছিল। আজ সেগুলো মুক্তি পেয়ে যেন ডানা মেলে উঠছে আকাশে। টাওয়াল দিয়ে চুল পেঁচিয়ে সে পিছু ঘুরে তাকায়। সর্বোপরি একজন স্ত্রী ও একজন মা হিসেবে সবচেয়ে সুন্দর দৃশ্যটা তার চোখের সামনে ফুটে ওঠে। নেতা সাহেব আর তার আদরের রাজকন্যা একসাথে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুমের মাঝেই বাবা তার হাত মেয়ের পেটের উপর ছাড়িয়ে আগলে রেখেছে আলতোভাবে, যেন এক মুহূর্তের ছাড়তে নারাজ। মেয়েও তার বেশ সুন্দরভাবে লুফে নিয়েছে। কোনো নড়াচড়া, হাত পা ছোড়াছুড়ি নেই। গোলাপি চিকেন ঠোঁট দুটো চোখা করে সেও পিতৃ ছায়ায় আরামে নিদ্রায় নিমজ্জিত। ইস, কত আকাঙ্ক্ষার দিন ছিল এগুলো, কত অপেক্ষা, কত কামনার ছিল। এমন সুন্দর দৃশ্য, উত্তাল সমুদ্রের খেই হারিয়ে ভেসে বেড়ানো নৌকাকেও যেন থিতু করে পথ দেখিয়ে দেয়। বাবা তার মেয়েকে পেয়েছে, আর মেয়ে পেয়েছে তার বাবাকে। ব্যাস, আর কি চাই। শেহরিন নির্মিত লোচনে কতক্ষণ তাকিয়ে থেকে নিজের চোখ জুড়ায়। ভেতর হতে প্রশান্তির দীর্ঘশ্বাস ঝেড়ে ঘড়িতে সময় দেখে নেয় 8:30 বাজে। 10টায় তার ক্লাস রয়েছে। দেখতে দেখতে দ্বিতীয় বর্ষ শেষ হয়ে এলো। আর কদিন পর হতেই ফাইনাল এক্সাম শুরু হবে। প্রিপারেশন তার একদম বাজে। কোনো মতে সে সিজিপিএ 3টা ধরে রাখতে পারলেই যেন খুশি। জীবনের গতিপথ যে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, এটা এখন শেহরিন মনে প্রাণে বিশ্বাস করে। আপ অ্যান্ড ডাউন সিস্টেমটা সে বেশ ভালোভাবে রপ্ত করতে শিখেছে, নিজেকে মানিয়ে নিয়েছে। জীবন কখনোই সমান তালে প্রবাহিত হয় না। এই ক্ষেত্রে নিজেই তার উৎকৃষ্ট প্রমাণ। এই যে ছোটবেলা হতে ভার্সিটি ওঠার পর ফার্স্ট ইয়ার পর্যন্ত পরীক্ষার রেজাল্ট নিয়ে সে কত বেশি সিরিয়াস ছিল। আর যাই হয়ে যাক না কেন, টপ লিস্টে তাকে থাকতেই হবে। একটু এদিকে সেদিকে হলেই তার চোখের ঘুম উগড়ে যেত। আর আজ পরিস্থিতি তাকে কথায় নিয়ে এসেছে। টপ লিস্টের মায়া ছেড়ে এখন সে একটু ভালোভাবে পাশ নিয়ে চিন্তিত। আর এটুকু হলেই সে মহা খুশি। শুনছেন, একটু উঠুন না। সান্নিধ্যের শিউরে এসে বসে শেহরিন। ঘাড় নিচু করে হাত দিয়ে সন্তপনে সে সান্নিধ্যকে তোলার চেষ্টা করে। মেয়ের দিকে নজর রেখে ফিসফিস কণ্ঠে বলে, উঠুন, একটু চোখটা খুলুন। হুম, ঘুমটা একটুখানির জন্য ভাঙান। বলো, শুনছি। আজকে আপনি বের হবেন কখন? সান্নিধ্যের ঘুম হালকা করে চোখ খুলে তাকায় ধীরে ধীরে। পাশ ফিরে কন্যা সাহেবার দিকে দৃষ্টি বুলিয়ে শেহরিনের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, রাতে। সারাদিন বের হবেন না? সম্ভবত না। শিওর হয়ে বলুন। কোনো দরকার? আপনি বাসায় থাকলে আম্মাকে আর আসতে বলবো না তাহলে। কালকে রাতে আম্মা ফোন করে বলেছেন আজকে আসবেন। আসুক, সমস্যা কি? সমস্যা আছে। আম্মা টানা কয়দিন ধরে এরকম আসা যাওয়ার পথেই আছে। আমি বুঝতে পারছি তার সমস্যা হচ্ছে, কিন্তু সে বলছে না। এরকম চলতে থাকলে আর্থাইটিসের সমস্যাটা বেড়ে যাবে। সান্নিধ্য বাম হাতে শেহরিনের কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছাকাছি টেনে আনে। কোলের মাঝে মুখ ডুবিয়ে রেখে নরম গলায় বলে, আচ্ছা, আমি না করে দিব তাহলে। শেফালি 2 দিনের ছুটিতে আছে। আমার আসতে আসতে দুপুর পার হবে। এটুকু সময় আপনি মায়ের সঙ্গে
কক্ষবন্দি থাকবেন। ওর জন্য তোলা সব খাবার আমি রেডি করে রেখে দিয়েছি, সঙ্গে টাইমটাও লিখে রেখেছি। সেই অনুযায়ী খাওয়াবেন। আর আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ দুটো আলাদা বাক্সে রাখা। সময় মতো খেয়ে নিন, ঠিক আছে? আচ্ছা, আজকেই শুধু আম্মা আসুক। শেহরিন চোখ সরু করে কপাল কুঁচকে তাকায় সান্নিধ্যের দিকে, চুল টেনে ধরে কোমরের ভাঁজ হতে মুখ টেনে তুলে বলে, বললাম না আম্মার সমস্যা। কঠিন কি কাজ যে নিজে করতে পারবেন না? আমি তো সব গুছিয়ে রেখেছি। শাহ মিকাকে খাওয়ানোটা টাফ। আমি এসব পারি না খুব একটা। টাফ কিছুই না। আমার মেয়ে দেখতে তার বাবার মতো হলেও স্বভাবে মায়ের মতো হয়েছে, একদম শান্ত নম্র। মেয়ের বাবাও শান্ত নম্র? তার কাটা শান্ত নম্র। শুনুন নেতা সাহেব, অভ্যাস করতে হবে, সামনে আমার এক্সাম। আম্মা, তিথি ভাবি, সানজি আপু এনাফ করে চলেছেন আমাদের জন্য। এই মানুষগুলোর উপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমিয়ে নিজেদের একটু অ্যাক্টিভ করতে হবে। আর কত করবে তারা বলুন? আপনি শুধু ফিডিং বোতলটা ওর মুখে ঠিকঠাকভাবে ধরবেন। আন্ডা বাচ্চা কোনো প্রকার টু ব্যাকে ছাড়াই সুন্দরভাবে খেয়ে নেবে। যদি কান্না করে? গান, ছড়া, এটা সেটা বলে বলে কান্না থামাবেন। টিভি বা ফোনে গান বা ছড়া দিলে হবে না? চুল ধরে টান দিব? মহা মুশকিল। গুন্ডাগিরি খুব ভালো পারেন তাই না? এসব ভালো কাজ তো পারবেন না। এখন যদি বলি যান ওই মানুষটাকে আইসিইউ এর কেবিনে শিফট করুন, দৌড়ে দৌড়ে যাবেন। সান্নিধ্য ক্ষীণ হেসে দু হাত কোমর চেপে ধরে এক ঝটকায় নিজের বুকের উপরে নিয়ে আসে শেহরিনকে। টাওয়াল খুলে ভেজা চুলগুলো তার মুখের উপর এসে পড়ে। দু এক ফোঁটা জলের কোনা চোখের ভেতরে যেতেই চোখ বন্ধ করে নেয় সে। ধরলাম না, ছুলাম না, শাওয়ার নেওয়া হয়ে গেল তোমার? একদম বাজে কথা বলবেন না। ভার্সিটি থেকে ফিরতে দেরি হবে জন্য শাওয়ার নিয়ে যাচ্ছে। ছাড়ুন। এখন না, 10 মিনিট পর। যে দায়িত্ব দিয়ে যাচ্ছ সেগুলো ফুলফিল করার জন্য এনার্জির প্রয়োজন আমার। আপনি ঠোঁটকাটা কেন এত? সান্নিধ্য শেহরিনের ভেজা চুলগুলো এক হাতে পেছনে সরিয়ে দিয়ে কানের পিঠে গুঁজে দেয়। চোখে চোখ রেখে হাইস্কি শট টেনে বলে, আমার ভালো ঠোঁট তোমার কাছে কাটা মনে হচ্ছে? তার মানে আমার ঠোঁট আসলে কেমন সেটা এতদিনেও তুমি চিনতে পারোনি। ভেরি স্যাড। এনিওয়ে, নো প্রবলেম, চলো দেখিয়ে দিচ্ছি। নেতা সাহেব। প্র্যাকটিক্যালে মার্ক পেশি নেত্রী সাহেব। সো প্লিজ, নো মোর আর্গুমেন্ট। মেয়ে আছে। ইস, মেয়ে ঘুমাচ্ছে ওপাশ ফিরে। দেরি হয়ে যাবে। জাস্ট ওয়ান কিস। শিওর? শিওর। শেহরিনকে নিশ্চয়তা প্রদান করার সঙ্গে সঙ্গে সান্নিধ্যেও নরম ঠোঁট জোড়া দখল করে নেয় তার পুরো ঠোঁটের মাঝে। দীর্ঘদিনের তৃষ্ণার্ত প্রতীক কোমল সুধা পান করতে হয়ে ওঠে ব্যস্ত। নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রগাঢ় অভিলাষে দুজনের ওষ্ঠ মিলে যায় একে অপরের সাথে। পরম আবেশে চোখ দুটো বুজে আসলেও সতর্ক থাকে শেহরিন। কিছু সময় পেরোতেই নিজেকে ছাড়ানোর জন্য হয়ে ওঠে ব্যাকুল। কিন্তু নেতা সাহেবের জাস্ট ওয়ান কিসের মেয়াদ ফুরোয় না। সে তার কাজে মত্ত। দু হাতে শেহরিনের গাল ধীরে স্পর্শে চেপে ধরে মাথা নাড়িয়ে শান্ত থাকতে বলে তাকে। সময় পেরোয় খানিকটা। অধৈর্য হয়ে বহু কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয় শেহরিন নিজেকে। চোখ দুটো বড় বড় করে হাঁপিয়ে নিঃশ্বাস ছাড়ে সে। কয়েকক্ষণ তাকিয়ে থেকে কড়া সুর তুলে বলে, 7-8 মিনিট ধরে জাস্ট ওয়ান কিস? একটা কিসই তো করেছি, মাঝখানে তো কোথাও থামেনি। ব্রেক চাইছিলে তুমি। শেহরিন সান্নিধ্যের গাল খামচে ধরে, গোল গোল চোখ করে তাকিয়ে বলে, আপনার মাথা যেগুলো বলেছি সেগুলো ঠিকভাবে পালন করবেন। উল্টাপাল্টা কিছু হলে এই ঠোঁট সেলাই করে দিব, মাইন্ড ইট। শেহরিন ভার্সিটি যাওয়ার পর বাবা মেয়ে মিলে প্রায় 1.5 ঘন্টার বেশি ঘুমিয়ে নেয়। 11টা সুই সুই সময়ে কলিং বেলের শব্দে প্রথমে ঘুম ভাঙে সান্নিধ্যের। মেয়ের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের পাতায় চুমু দিয়ে শোয়া ছেড়ে উঠে পড়ে সে। আড়মোড়া ভেঙে পরনে টি শার্টের ভাঁজ টেনে চলে যায় দরজা খুলতে। সরি স্যার, ঘুমাচ্ছিলেন। সমস্যা নেই, এসো ভিতরে। আরহাম এবং রিমন এসে উপস্থিত হয়েছে অ্যাপার্টমেন্টে। একজনের হাত খালি থাকলেও আরেকজনের হাতে ফাইলপত্রে ঠাসা।
সান্নিধ্য ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসতে না বসতেই বেডরুম হতে ভেসে আসে সদ্য ঘুম ভেঙে ওঠা রাজকন্যার কান্নার শব্দ। কর্ণকুহুরে সেই কান্নার শব্দ পৌঁছানো মাত্র সান্নিধ্য তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ে। দ্রুত গতিতে সোজা চলে যায় মেয়ের কাছে। কিছুটা সময় পেরোতেই মেয়েকে কোলে নিয়ে বের হয়ে আসে সে, কিন্তু রাজকন্যার কান্না চলমান। বুঝে উঠতে পারে না কি বলে কান্না থামাবে এখন সে। আরহাম, গান বা ছড়া-টড়া কিছু পারো? আরহাম এদিকে সেদিকে তাকিয়ে নরম গলায় বলে, স্যার পারি না, রিমন পারে। রিমন, একটা ছড়া বলো তো। রিমন থতমত দৃষ্টিতে আরহামের দিকে তাকায়। এই মুহূর্তে সে কি ছড়া বলবে? ছড়া বলার বয়স তো পেরিয়ে এসেছে সেই কোন কালে। বিয়ে করার বয়সে ছড়া বলা মানাই নাকি? হতাশাগ্রস্ত চাহনি মেলে সে এবার সান্নিধ্যের দিকে তাকায়। স্যার, লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা দুজনই শুধু শুনবো। শুরু করো। একটু হাত পা নেড়ে নেড়ে আবৃত্তি করবে। ফেসাদে পড়ে রিমন উঠে দাঁড়ায়। সাহমিকার সামনে এসে দু হাত নেড়ে ছড়া কেটে কেটে বলতে শুরু করে। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। সাহমিকা এক দণ্ড থামে। ছলছল চোখে সে বাবার গলা খামচে ধরে সামনে দাঁড়ানো ব্যক্তির আবৃত্তি শোনে, কিন্তু তার চুপ থাকার স্থায়ী কাল বেশিক্ষণ হয় না। রিমনের ছড়া শেষ হতে না হতেই আবার শুরু করে কান্না। একটা গান বলো এবার। স্যার, আমি গান পারি না, সত্যি বলছি। সান্নিধ্য মেয়েকে নিয়ে পায়চারি শুরু করে। এটা ওটা বলে কান্না থামানোর চেষ্টায় মত্ত হয়ে ওঠে, কিন্তু মেয়ে তার থামে না। স্যার, আমি একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। বাইরে গেলে বাচ্চারা আর কান্না করে না। সত্যি? পিওর সত্যি। আচ্ছা, 2 মিনিট ঘুরিয়ে নিয়ে এসো। মনে হচ্ছে ক্ষুধা লেগেছে। সান্নিধ্যর কোল হতে সাহমিকাকে নিয়ে রিমন বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। দরজার কাছে যেতে না যেতেই বেজে ওঠে কলিং বেল। কি ব্যাপার? কোথায় যাচ্ছ? দাদু মনে কান্না করছে কেন? আন্টি, একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে কান্না থামবে। মিসেস নাজনীন হাতে ব্যাগটা কোনো মতে সুখ ক্যাবিনেটের উপরে রেখে নাতনিকে নিজ কোলে নিয়ে নেয়। ব্যস্ত কণ্ঠে বলে, মনে হচ্ছে মাত্র ঘুম থেকে উঠছে, খিদে পেয়েছে। বাহির থেকে ঘুরিয়ে আনলে কি পেট ভরবে? এসব উদ্ভট আইডিয়া কোথা থেকে পাও তোমরা, বুঝি না। রিমন নির্মিষ চাহনিতে সান্নিধ্যের দিকে তাকায়। সান্নিধ্য মায়ের আগমন দেখে কিছুটা অবাক হলেও পর মুহূর্তে মনে পড়ে সে আসলে ফোন করে তাকে আসার জন্য নিষেধ করতে ভুলে গিয়েছে। সেদিন চলে যাওয়ার পরই আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমানোটা হচ্ছে মেন কারণ। সেহেরিন ভার্সিটি গিয়েছে। হ্যাঁ, দাদুমণির খাবার? ডাইনিং প্লেসে। মিসেস নাজনীন ছেলের পাশ কাটিয়ে যেতে যেতে বলেন, বাবা হয়েছো তুমি, খিদে পেটে মেয়েকে বাইরে পাঠাচ্ছ ঘুরতে যেতে? সান্নিধ্য ছোট করে নিঃশ্বাস ছেড়ে সোফায় বসে পড়ে। ছোট্ট বাচ্চা কাচ্চার সে কি কিছু বোঝে নাকি? খিদে যে লেগেছিল এইটুকু যে তাও বুঝতে পেরেছে, তাই তো অনেক। স্যার, এই ফাইলগুলোতে আপনার সাইন লাগবে। কাজ আটকে পড়ে আছে অনেক। যে সময় নির্ধারণ করেছিলেন তার চেয়ে বেশি সময় লাগবে। বর্ষার আগে কাজ শেষ করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে আমি আমার পথ তার আগেই ছাড়ছি। সান্নিধ্যের শেষ কথাটা আরহাম রিমন কেউই বুঝতে পারে না। কিঞ্চিত কপাল ভাঁজ করে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, সরি স্যার, পথ ছাড়ছেন মানে? সান্নিধ্য ফাইলগুলোতে সাইন করতে করতে এক নজর চোখ তুলে তাকায়। ঠান্ডা গলায় বলে, এমপি পদ থেকে আমি আমার জায়গা ছেড়ে দিব, আই মিন পদত্যাগ করব। কেন স্যার, কি বলছেন আপনি? হঠাৎ এরকম সিদ্ধান্ত? ফাইনাল ডিসিশন, অচিরেই ইস্তফা দিয়ে দিব। আরহাম রিমন দুজনই সমান তালে বিচলিত হয়ে ওঠে। এমপি সাহেবের দুর্গম সিদ্ধান্তের কারণ তারা বুঝে উঠতে পারে না। বিস্মিত গলায় বলে, রাজনীতি ছেড়ে দিবেন স্যার? তোমার মনে হয় এরকম? আমার মাথায় এই মুহূর্তে পিস্তল ধরে কেউ বললেও আমি বিশ্বাস করব না। সান্নিধ্য আরহামের কথায় কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে। শীতল কণ্ঠে বলে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি পদে লড়ব। স্যার, বুঝতে পারছি আপনি রিসেন্ট কোনো ঘটনার জেরে এমন ডিসিশন নিয়েছেন, কিন্তু এটা কতটা ঝুঁকিপূর্ণ বুঝতে পারছেন? স্যার, জেনে শুনে অথৈ সাগরে ঝাঁপ দিবেন?
ঝাঁপ না দিলে ভয় কাটবে না। স্যার, দিস উইল নট চেঞ্জ। এনিওয়ে, আগামীকাল মিটিংয়ে সব ক্লিয়ার করব। তোমাদের দুজনকে জাস্ট আগে থেকেই জানিয়ে রাখলাম, হয়ে গিয়েছে। নাও। আরহাম সান্নিধ্যের হাত হতে সম্মচিত্রে ফাইলগুলো নিজ হাতে তুলে নেয়। স্যারের এমন সাহসী পদক্ষেপ সে রীতিমতো তাজ্জব বনে গেলেও নিজেকে সামলে রাখে। তিনি যেটা সিদ্ধান্ত নেন সেটাই এমনিতেও কোনো পরিবর্তন হয় না। অতএব অবাক হয়ে লাভ নেই, খুব একটা কাজে লেগে পড়তে হবে। কিন্তু কাজটা যে কত কঠিন হবে সেটা ভাবতেই তার গা ঘেমে উঠছে। ব্রেকফাস্ট করছো সান্নিধ্য? সান্নিধ্য আরহাম রিমনকে বিদায় দিয়ে এসে বেডের উপরে শুয়ে পড়ে। মেয়েকে দু হাতে কোলে নিয়ে সে শূন্যে তুলে ধরে। একটু হাসি হাসি মুখ করতেই মেয়ে তার বাবাকে দেখে গড়গড় আওয়াজ করে হাসে। নাতনিকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে সুন্দর একটা পিচ কালারের ফ্রক পরিয়ে দিয়েছেন মিসেস নাজনীন। একদম গায়ের রঙের সঙ্গে মিলে গেছে ফুটফুটে কন্যার রং। এদিকে পেট ঠান্ডা তো রাজকন্যার মাথাও ঠান্ডা। উঠেছি মাত্র। কাজ শেষ হয়েছে? হ্যাঁ। মিসেস নাজনীন উঠে চলে যান কিচেনে। বাসা হতে ছেলের পছন্দের ঝরঝরে খিচুড়ি আর মাংস ভুনা করে নিয়ে এসেছেন তিনি। প্লেটে সার্ভ করে সে নিয়ে আসে আবার কক্ষে। একটু উঠে বসো। পরে খাচ্ছি। খাইয়ে দিছি। দাদুমণিকে তুলে বসো তুমি। সান্নিধ্য সাহমিকাকে নিয়ে বিছানায় আতশোয়া হয়ে বসে। বাবা মেয়ের চলমান খুনসুটির ফাঁকে ফাঁকে মিসেস নাজনীন ছেলেকে খাইয়ে দেন। আজ কতদিন পর মনে হচ্ছে ছেলেকে একটু কাছে পেয়েছেন তিনি। নিজ হাতে খাইয়ে দিতে পেরে তার আত্মায় প্রশান্তির ঢেউ উপসে পড়ে। মেয়ে হয়েছে, এবার একটু নিজের লাগাম টানো। এতদিন যা করেছো করেছো, এখন এসব কোর্ট কাছারি, পুলিশি কেস, খুন খারাপি থেকে নিজেকে দূরে সরাও। আমি দূরে সরেই থাকি, এরা আমার পিছু পিছু আসে। রাজনীতি না করলেই হয় না? এত ঝড় দেখতে দেখতে আমার নিজেরই ক্লান্ত লাগে। চাইলে বিজনেসের দিকটা ফোকাস করতে পারো তুমি। বিজনেস তোমার বড় ছেলের জন্য, রাজনীতি আমার জন্য। আমার অন্যদিকে ফোকাস করা সম্ভব নয়। মিসেস নাজনীন ছেলের কথা শুনে নির্বৃত্তে দীর্ঘশ্বাস ছাড়েন। কাকে কি বোঝাতে এসেছেন তিনি? এই একরোখা ছেলে ছাড়বে রাজনীতি? তাহলে ঝামেলা করবে কে? আম্মা, তুমি হঠাৎ করে ভালো মা হয়ে যাচ্ছ যে? কোনো কম্পিটিশনে নাম লিখিয়েছো নাকি? মানে? তোমার এত সুন্দর পরিবর্তন হুট করে, কারণটা কি? মিসেস নাজনীন মুখ ভার করেন, শক্ত গলায় বলেন, মায়েদের ভালোবাসতে কোনো কারণ লাগে না। তুমি কারণ খুঁজতে এসেছো মানে? একটু দেরিতে হলেও তার মানে তোমার উপলব্ধি হয়েছে। দয়া করে আর লজ্জা দিও না। আমি নিজেই নিজের কাজের জন্য অনেক অনুতপ্ত। এখন একটু আমাকে আমার দায়িত্বগুলো পালন করতে দাও। তোমাদের 3 ভাই বোনের মুখে কিছুটা আটকায় না, তাই না? জানো, অনেক সন্তানেরা আছে যারা মায়েরা হাজারো অন্যায় করলেও মুখ ফুটে কিছু বলে না, চুপচাপ থাকে। তাদের মতে মায়েরা কখনো ভুল করতেই পারে না। আর আমারও 3টা ছেলে মেয়ে মাশাআল্লাহ হয়েছে। মায়ের একটু খুঁত পেলে সঙ্গে সঙ্গে শুলে চড়ায়। এক একজনের কথায় বানে আমি খেয়েই হারিয়ে ফেলি। মনে হয় যেন আমি চরম শত্রু। মাঝে মাঝে তো ভাবি, আমার পেটে সন্তানগুলো এমন কিভাবে হলো? একটা অন্তত মায়ের পক্ষে থাকা উচিত ছিল, নয় কি? সান্নিধ্য মায়ের হাত হতে লোকমা মুখে নিয়ে খেতে খেতে বলে, অন্যায় সবার কাছেই সমান। মা ইমোশনাল একটা ওয়ার্ডের জন্য সবাই ভাবে মায়েদের কোনো ভুল হতে পারে না, বা তারা যা করে সেটার প্রতিবাদ করা উচিত নয়, তাহলে বেয়াদবি হবে। বাট ইটস টোটালি রং। মায়েদের ভুলগুলোকে গ্রহণ করে নেওয়া মানে তার বিপরীতে থাকা মানুষটাকে কষ্ট দেওয়া বা তার প্রতি অবিচার করা। এটা কখনোই করা উচিত নয়। ভুল সবাই করে, প্রতিবাদও তাই সবার জন্য করা উচিত। এটা ঠিক। যদিও আমার একটু খারাপ লাগছিল, নিজের সন্তানেরা কেন আমার বিপক্ষে যাবে
এটা ভেবে। কিন্তু তারপরে যখন আমার অনুশোচনা হয়েছে তখন মনে হয়েছে আমি সত্যিই শেহরিনের প্রতি অন্যায় করেছি। এই সময় তুমি যদি আমাকে সাপোর্ট করতে আমি হয়তো আরও ওর প্রতি রুড হয়ে যেতাম। ওর ভালোটা আমার চোখে পড়তো না। এভাবে চলতে থাকলে এক সময় সেটা খারাপ দিক নিত। তবে ধন্যবাদ আপনাদের 3 ভাই বোনকে। আপনারা আমাকে সেই দিকটা হতে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে সরিয়ে এনেছেন। এটা ধরে রাখবা আম্মা। আর শেহরিন যদি কখনো তোমার সাথে খারাপ বিহেভ করে তুমি ওকে প্রথমে বুঝিয়ে বলবে। যদি সেটাতে কাজে না হয় আমি ওকে বোঝাবো। শেহরিন ওরকম মেয়েই নয় যে খারাপ বিহেভ করবে। ও ভীষণ আদুরে একটা বাচ্চা। আদর ভালোবাসা পেলেই তার আর কিছু প্রয়োজন নেই। শাহ মিকাও মনে হচ্ছে শেহরিনের মতো হবে। হলেই ভালো, তোমার মতো না হয় এটাই চাই। বাসায় ফিরবে কবে? শেহরিনের ফাইনাল এক্সাম শেষ হলে এখান থেকে ওর ভার্সিটি আছে। তাড়াতাড়ি ফেরো, আমার মন টিকছে না বাসায় কোনোভাবেই। সোনালি রোদ মাখা বিকেলের সমাপ্তি ঘটছে বেশ কিছুক্ষণ হলো। লাল আভার সূর্য অস্ত গিয়েছে পশ্চিম আকাশে। সারাটা দিন রৌদ্র উজ্জ্বল পার হবার পর সন্ধ্যা নামার পরই আকাশে জমেছে মেঘ। থেমে থেমে হালকা বিদ্যুতের ঝলকানি চোখ পড়ছে। জোরালো হাওয়ায় গাছ হতে ঝরে পড়ছে পাতা পিচ ঢালা রাস্তায়। তবে এত কিছুর মাঝে নেই বৃষ্টির কোনো আভাস। এমনি এক লগ্নে জোর কদমে খানিকটা দৌড়ে দৌড়ে ছুটছে এক রমণী। মাথায় ওড়না টেনে এক হাতে মুখ আবৃত করে রেখেছে কোনো মতে। চোখ দুটোতে ভয়ার্ত রেশের স্পষ্ট ছাপ, শুকনো ঠোঁট, আতঙ্কময় মুখরেখা। খুব সম্ভবত তার হৃৎপিণ্ডটাও অশান্ত গতিতে কেঁপে চলছে। আসিফ ভাই, কোথায় তুমি? কেন? বলো। আগ্রাবাদে। আমিও এখানে তোমার এলাকা এসে এই মুহূর্তে আমি ডেঞ্জার জোনে। ডেঞ্জার জোন মানে? কি হয়েছে? নাসিরের লোকজন আমার পিছু নিয়েছে। লিয়াকত নামেরও বেটাও আছে সাথে। 5 জন হবে হয়তো। মনে হচ্ছে আর একটু হলেই ধরা পড়ব। আমি কি করব বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে আমার পা ছিঁড়ে রক্ত বের হয়ে আসবে এখন। সন্ধ্যার সময় তুমি আগ্রাবাদে কি করতে এসেছো, তাও একা একা? তোমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা নেই? সানজি কানে ফোন ধরেই পিছু ঘুরে এক নজর তাকায়। শয়তানগুলো একদম তার পিছু সই। জনমানবে পূর্ণ রাস্তা জন্য দৌড় দিয়ে এসে তাকে ধরতে পারছে না, নয়তো এতক্ষণে ধরে ফেলতো। শুকনো ঠোঁট চেপে সে সামনে দৃষ্টি রেখে গতি বাড়িয়ে কম্পন গলায় বলে, কেন এসেছি, কি কারণে এসেছি এসব পরে শুনবে, বকবে। আগে আমাকে হেল্প করো। আশেপাশে কোনো বাসা বাড়ি আছে কি? না মনে হচ্ছে, রোডের ধার ঘেঁষে হাঁটছি আমি। সামনে জনবহুল কোনো কিছু? আসিফ ভাই, দুটো গলি দেখতে পাচ্ছি, কোনটাতে যাব? গলির মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। না যে উপায় নেই, সামনে রাস্তা শেষ। আমি একটাতে ঢুকলাম, আমার লোকেশন চালু আছে, এক্ষুনি চলে আসো। আসিফ গাড়ি ড্রাইভিং করতে করতে দাঁতে দাঁত চেপে বলে, আমার তো পাখা আছে, বলে উড়ে উড়ে আসবো। সময় লাগবে না। এখান থেকে 13 মিনিট শো করছে। অকাম গটানোর সময় মনে থাকে না? সবগুলো ভাই বোনের মাথার তার নষ্ট। এই আসিফ ভাই, ভালো হচ্ছে না কিন্তু। এই কথা আমি যদি ভাইকে না বলে দিয়েছি, দেখো উল্টাপাল্টা কথা ছেড়ে তাড়াতাড়ি আসো। আজ যদি কোনো অঘটন ঘটে এর সম্পূর্ণ দায়ভার তোমার থাকবে। তোমার এলাকায় এসেছি মানে তোমার দায়িত্বের মধ্যে এসে পড়েছি। যে কোনোভাবে উদ্ধার করা তোমার কাজ। সানজি পিছন ঘুরে আরেকটা বার তাকে সোজাসুজি ডান গলির মাঝে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু করে দৌড়। বৈদ্যুতিক খুঁটিতে লাগানো সাদা আলো তার লম্বা প্রতিচ্ছবি ফেলে রাস্তায়। লিয়াকতের দল ও সেই সাথে ঢুকে পড়ে গলিতে। আজকে আর ছাড়াছাড়ি নাই। বউরে পাই নাই তো কি হয়েছে, বোনরে তো পাইছি। একদম লুটাইয়া পটাইয়া খতম কইরা দিমু। উস্তাদ, দৌড় শুরু করেন। পাখি উড়া যাওয়ার আগে খাঁচায় বন্দি করতে হইব। দৌড় লাগা। সানজি হন্য হয়ে ধেয়ে আসা জানোয়ারগুলোর হাত হতে নিজেকে রক্ষা করতে উপায় না পেয়ে সামনে মাঝারি আকারের একটি বিল্ডিংয়ের খোলা গেট পেয়ে ঢুকে পড়ে। আশেপাশে চোখ বুলিয়ে দেখার সময় পায় না সে, কথায় ঢুকলো।
রাতের কালো আধারে নীল রঙের সাইনবোর্ডে গেটের উপরে লেখা নিরঞ্জন আবাসিক হোটেল তার চোখে পড়ে না। ওস্তাদ, শালিক বেটি এই হোটেলের মধ্যেই ঢুকছে, চলেন। সানজি হাঁপাতে হাঁপাতে রিসেপশন পার হয়ে সোজা সামনে একটা কক্ষে ঢুকে পড়ে। উপস্থিত দুজন লোক ঝড়ের বেগে ছুটে আসে রমণীর সরাসরি কক্ষে ঢুকে যাওয়া দেখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। তাদের বোধগম্য হয় না এই মুহূর্তে কি ঘটে গেল। এই মেয়ে কথায় দিয়ে কিভাবে আসলো, বিনা বাক্যে কক্ষে ঢুকে পড়ল।